এই রাজ্যে নিজেকে অতি চালাক ভাবা যে খোক্কস কুমারটি রয়েছে, সে কিন্তু বুঝে গেছে তার পাপের ঘড়া পূর্ণ হয়েছে এবং তার যে বধ সেটা নিশ্চিত, এবং সেই বধ হবে জাস্টিসের দেবী দুর্গা যাকে ভাবা হয় সেই জাস্টিস সিনহার হাতে। ফলে সেই জাস্টিস সিনহার পক্ষে তাকে জব্দ করতে বিভিন্ন রকম প্রচেষ্টা চালানো হচ্ছে। কখনো সরাসরি তার বিরুদ্ধে মামলা হচ্ছে তার হাত থেকে সমস্ত কিছু সরিয়ে নেওয়ার জন্য, কখনো কখনো আঘাতটা নেমে আসছে সরাসরি তার পরিবারের দিকে, কখনো তাকে কুৎসা করা হচ্ছে। কিন্তু যাকে জাস্টিসের দেবী দুর্গা বলা হচ্ছে, যিনি ন্যায়ের পথে আছেন, তার জয় কি আটকানো সম্ভব? আর তাই তাই জাস্টিস সিনহাকে টাইট দিতে গিয়ে আখেরে টাইট খেয়ে গেলেন খোক্কস কুমারের বাহিনী, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং সবথেকে বড় কথা, হাইকোর্টে যে ঝামা ঘষাটা খেতে হলো, তারপর একটা কথাই বলা যেতে পারে, জাস্টিস অমৃতা সিনহা তিনি কিন্তু আরও বলিয়ান হয়ে গেলেন এবং এবং তিনি কিন্তু যে ন্যায়ের পথে রয়েছেন, যে সত্যের পথে রয়েছেন এবং যে সুবিচারটা বাংলার মানুষকে দিচ্ছেন, সেইটার দিকে তিনি কিন্তু আরও জোরালোভাবে এগিয়ে যেতে পাবেন। আদালত, উচ্চ আদালত, হাইকোর্ট কিন্তু সেই নির্দেশই, সেই দিক নির্দেশিকাই যেন স্পষ্ট করে দিল। কি হলো সমস্ত ঘটনা ব্যাখ্যা করব এবং এবং কি করে খোক্কস কুমারের দিন ধীরে ধীরে শেষ হয়ে আসছে সেই ব্যাখ্যাও আপনাদের সামনে নিয়ে আসব এই প্রতিবেদনে। শেষ অবধি দেখুন, অনেক গুরুত্বপূর্ণ আপডেট থাকতে চলেছে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, পুরো ঘটনাটাই আপনারা জানেন, তবুও ঘটনার জাস্ট একটু ছোট্ট করে আপনাদের ধরিয়ে দেওয়ার জন্য বলতে পারি যে সল্টলেকের একটি সম্পত্তি সংক্রান্ত মামলা হয় এবং সেখানে এক পক্ষের হয়ে লড়াই করার সিদ্ধান্ত নেন জাস্টিস অমৃতা সিনহার যিনি হাজব্যান্ড রয়েছেন, সেই আইনজীবী প্রতাপচন্দ্র দে। এবং তার বিরুদ্ধে হঠাৎ করেই অভিযোগ ওঠে, মানে সমস্ত কিছু সম্পত্তি মামলাকে সরিয়ে রেখে দিয়ে, যে তিনি জাস্টিস সিনহার নামটাকে ব্যবহার করে তদন্তকারীদের প্রভাবিত করার চেষ্টা করছেন। এবং এরপর তার বিরুদ্ধে কার্যত উঠে পড়ে লাগে, বাকি সমস্ত কিছু অফ হয়ে যায়। জাস্টিস সিনহার হাজব্যান্ড প্রতাপচন্দ্র দেকে কিভাবে জব্দ করা যায় যেন তারই প্রচেষ্টা চলছিল। এবং জেরার নামে দেকে 2 দিন ধরে, প্রায় 12 ঘন্টা ধরে তাকে তাকে মানসিক নির্যাতন করা হয়, এমন ভয়ঙ্কর অভিযোগ ওঠে। এবং সেই জেরার পরেই কিন্তু রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাইকে চিঠি লেখেন এই প্রতাপচন্দ্র দে এবং তিনি সেখানে জানান যে আসলে জেরা কিছু হচ্ছে না, তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে। এবং তার পাশাপাশি যেটা হচ্ছে, জাস্টিস সিনহার নামে তাকে জোর করে প্রলোভন দেখিয়ে তাকে কিন্তু অসত্য ভাষণ লিখিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং এই ঘটনার পরই কিন্তু কার্যত ঝড় উঠে গিয়েছিল রাজ্য রাজনীতিতে এবং তখনই কিন্তু বোঝা গিয়েছিল যে এত সহজে ব্যাপারটা হবে না। আর সেই জায়গা থেকে হঠাৎ করে আমরা দেখলাম নিম্ন আদালত থেকে একটি নির্দেশ পাশ হয়ে গেল। কি নির্দেশ পাশ হয়ে গেল? না, এই যে আইনজীবী প্রতাপচন্দ্র দে রয়েছেন, তার নাকি কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে হবে। আসলে বারবারই একটা কথা বলি না যে অশিক্ষিতদের দল তো, সুতরাং খুব বেশি কিছু আশা করা যায় না। একটি মামলায় জাস্টিস সিনহাই সেখানে রায় দিয়েছিলেন বা অর্ডার করেছিলেন যে সেখানে কিন্তু এক প্রভাবশালী, একটি গুরুত্বপূর্ণ কোম্পানি যেখানে দুর্নীতির টাকা ঢুকেছে এবং সেই কোম্পানির মাথায় সিইও হিসেবে বসে আছে একজন অত্যন্ত রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, সেই কোম্পানি সিইওর কণ্ঠস্বর কিন্তু নমুনা পরীক্ষা করাতে হবে এবং তদন্তের স্বার্থেই সেটা দরকার, কেননা তিনি সরাসরি অভিযুক্ত। এখন যেহেতু জাস্টিস সিনহা এটা করেছেন, সেখান থেকে শিখে নিয়ে তাহলে আমরাও পাল্টা নেব, আমরাও প্রতাপচন্দ্র দে আইনজীবী তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করব। কিন্তু মুশকিলের ব্যাপার, নিম্ন আদালত থেকে খেলা করে সেই রায় বার করে নিয়ে এলেও সেখানে কিন্তু অন্য জিনিস হয়ে যায়। কেননা প্রতাপচন্দ্রবাবু নিজে তো একজন আইনজীবী, তিনি স্পষ্টভাবে নিম্ন আদালতে গিয়ে জানান, তার আইনজীবী জানান যে তার কোনো রকম কোনো বক্তব্য না শুনেই নিম্ন আদালত কী করে এই নির্দেশ দেয়? আগে তো যার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হবে তার কনসার্নটা নিতে হবে, তিনি কনসার্ন দেনইনি, তাহলে তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা কেন করা হবে? এই প্রশ্নটা যখন তোলেন তখন তখন নিম্ন আদালত কিন্তু স্পষ্ট বুঝতে পারে যে ব্যাপারটা কোথাও ভুল হয়ে গেছে। আসলে আমরা তো বারবারই দেখেছি নিম্ন আদালতে কিন্তু চাপের খেলা হয়, এই অভিযোগ বারে বারে উঠে এসছে। এখানেও নিশ্চিতভাবে সেরকম কিছু ছিল কি? সেই প্রশ্নটা যখন উঠছে তখন নিম্ন আদালত কিন্তু আর বিতর্ক বাড়াতে চায়নি, তারা তড়িঘড়ি বলে দেয় যে না, আইনজীবী প্রতাপচন্দ্র দের নমুনা নেওয়া যাবে না, তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া যাবে না।
আর ব্যাস, এই যে চাপ সৃষ্টি করার খেলাটা শুরু হয়েছিল, আসলে তদন্ত তো কিছু নয়, এগুলো প্রত্যেকটা মুখ বন্ধ করার চেষ্টা, এগুলো ভয় দেখানোর চেষ্টা। আমার সঙ্গেও যেটা হচ্ছে সেই একই জিনিস কিন্তু সবার সঙ্গে হচ্ছে। যারাই বিরোধী কণ্ঠস্বর হয়ে উঠছেন, যারাই ফেরেববাজদের ফেরেববাজ বলছেন, চিটিংবাজদের চিটিংবাজ বলছেন, জোচ্চোরদের জোচ্চোর বলছেন, তাদেরকেই চেপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিস করার চেষ্টা করা হয়েছিল। এবার যখন খেলাটা কেঁচে যাচ্ছে, তখন হঠাৎ করে দেখা যাচ্ছে যে হাইকোর্টে চলে গেল রাজ্য। আচ্ছা বলুন তো, এখানে তো দুটো পরিবারের পারিবারিক বিবাদ সম্পত্তি নিয়ে, সেখানে রাজ্যের কি এসে যায়? এই রাজ্যে কত হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে এই ধরনের মামলা হয়, কেন সেখানে রাজ্য সরকার কোনো রকম কোনো ইন্টারেস্ট নেয় না? কেন এইখানেই ইন্টারেস্ট নিচ্ছে? এই প্রশ্নটা তো উঠে যাচ্ছে। দুয়ে দুয়ে যে 4 হচ্ছে, 5ও হচ্ছে না, 3ও হচ্ছে না, সকলেই তো বুঝে যাচ্ছে এখানে ফ্যাক্টর একটাই, জাস্টিস সিনহার উপর কি চাপ সৃষ্টি করতে হবে, তার পরিবারের উপর এই ধরনের প্রেশার রাখতে হবে যাতে জাস্টিস সিনহা কেঁপে যান এবং সেই জায়গা থেকে কোনো ফেরেববাজকে তিনি জেলে ঢোকানোর ব্যবস্থা না করেন। সেই বার্তা দেওয়ার চেষ্টা হাইকোর্টে চলে গেছে রাজ্য। এবার হাইকোর্টে যখন রাজ্য গেছে, সেখানেও একটা অদ্ভুত তথ্য উঠে এসছে। সেটা দেখা যাচ্ছে যে সামগ্রিক প্রক্রিয়ায় যে প্রতাপচন্দ্র দে, জাস্টিস সিনহার হাজবেন্ড যিনি আইনজীবী, তার যে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হচ্ছে, তিনি আসলে এই মামলায় অভিযুক্তই নন, তিনি এই মামলায় একজন সাক্ষী। তাহলে সেই যিনি সাক্ষী, তার কণ্ঠস্বরের নমুনার জন্য এই রাজ্য যে প্রাইমারিলি পার্টিই নয়, সে এত তৎপর কেন হয়ে উঠছে? দুটো পরিবারের ব্যাপার হচ্ছে, তাদের মধ্যে সেই তৎপরতা নেই, রাজ্যের তৎপরতা দেখা যাচ্ছে। যারা মূল অভিযুক্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যাপার নেই, যিনি একজন সাক্ষী তাকে জেরায় ডাকা হচ্ছে, 12 ঘন্টা ধরে জেরা করা হচ্ছে, মানসিক নির্যাতন করা হচ্ছে, এমনকি তার স্ত্রী যিনি একজন বিচারপতি, তার বিরুদ্ধে অসত্য ভাষণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর সেই সমস্ত যখন কেঁচিয়ে যাচ্ছে, তার কণ্ঠস্বরের জন্য মরিয়া হয়ে উঠছে রাজ্য সরকার। কেন কেন কেন? কাকে বাঁচানোর জন্য? কোন খেলার জন্য? প্রশ্ন তো উঠছে। এবার এবার মুশকিলের যে ব্যাপারটা হচ্ছে যে যে কোনো মামলায় যদি কেউ অভিযুক্ত না হন, তিনি যদি সাক্ষী হন, তাহলে তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা, সেটা অ্যাকচুয়ালি আমাদের ভারতীয় সংবিধান যেটা বলছে সেই মৌলিক অধিকারের পরিপন্থী। প্রত্যেকটা মানুষের একটা মৌলিক অধিকার আছে, এই যে ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা কথা বলতে পারি, সেই কথাটা আটকানোর যে চেষ্টা করা হয় সেটা মৌলিক অধিকারের পরিপন্থী। সেরকমই যিনি অভিযুক্ত নন, যিনি একজন সাক্ষী, তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করাতে চাইছে রাজ্য সরকার, এটা তো একটা মৌলিক অধিকারের পরিপন্থী। অর্থাৎ আইন মেনে এখানে কাজ হবে না, জোর জবরদস্তি কণ্ঠটা রুদ্ধ করতে হবে, ভয়টা পাইয়ে দিতে হবে। আর এই সব জায়গা থেকেই আরেকটাও গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে, সেটা হচ্ছে যে এই মামলা কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে চলে গেছে এবং সুপ্রিম কোর্ট সেখানে বলেছে যে যেহেতু এটা পারিবারিক বিবাদ, একটা সম্পত্তির ব্যাপার রয়েছে, দুই পরিবার কি নিজেদের মধ্যে কথা বলে আপোষে ব্যাপারটা মিটিয়ে নিতে পারে না? এই কথা যখন সুপ্রিম কোর্ট জানতে চাইছে, সুপ্রিম কোর্ট যখন তার জন্য সময় দিচ্ছে, তখন সেই মামলা সুপ্রিম কোর্টে থাকা সত্ত্বেও রাজ্য সরকার একজন এই মামলার সাক্ষীর পিছনে তার কণ্ঠস্বর নেওয়ার জন্য এত মরিয়া কেন? প্রশ্ন উঠছে। আর এইসব নিয়েই এবার হাইকোর্টে চলে এসেছিল। মামলা সুপ্রিম কোর্টে আছে, সুপ্রিম কোর্টের অবজারভেশনে আছে যে দুই পরিবার নিজেদের মধ্যে কথা বলে আপোষে মীমাংসা করে নিক, কিন্তু না, ওই পরিবারের কি হলো, সম্পত্তির ভাগবাটোয়ারা হলো, তাদের মধ্যে সুষ্ঠু সমাধান হলো, রাজ্য সরকারের লক্ষ্য তো তা নয়। রাজ্য সরকারের লক্ষ্য হচ্ছে জাস্টিস অমৃতা সিনহা, রাজ্য সরকারের লক্ষ্য হচ্ছে তার স্বামী প্রতাপচন্দ্র দে আইনজীবী, তাকে হেনস্থা করা, সেই প্রশ্নটা উঠছে। এবং এই নিয়ে আমরা দেখলাম যে কলকাতা হাইকোর্টে একটি মামলা হলো বিচারপতি শুভেন্দু সামন্তর এজলাসে, এবং তিনি সব কথা শুনলেন, দুই পক্ষের কথা শুনলেন। শুনে তিনি যেটা বললেন যে প্রতাপবাবুর কণ্ঠস্বর নেওয়ার আদৌ কোনো প্রয়োজন আছে কিনা, সেই জিনিসটাই তো আদালতে বিচারাধীন। এখন এই অবস্থায় আপনারা, অর্থাৎ রাজ্য সরকার, এই নমুনা সংগ্রহের জন্য একটা অন্তর্বর্তী নির্দেশ নেওয়ার জন্য আপনারা আদালতে এসছেন, হাইকোর্টে এসছেন। এখন আমি যদি এই নির্দেশ দিয়ে দিই, তাহলে যে মূল মামলাটা রয়েছে, যে সত্যি সত্যি আইনজীবী প্রতাপচন্দ্র দের যে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার দরকার আছে কি নেই, সেই মামলাটা তো অসার হয়ে যাবে। তাহলে হাইকোর্ট কেন সেই নির্দেশ দেবে? এবং পরিষ্কারভাবে বিচারপতি শুভেন্দু সামন্ত জানিয়ে দেন তিনি এই ধরনের কোনো নির্দেশ দেবেন না।
তবে তিনি যেটা আদেশ দিয়েছেন সেই আদেশটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে প্রতাপবাবুরা অর্থাৎ যারা এই মামলায় রয়েছেন তারা 8 সপ্তাহের মধ্যে পুরো ব্যাপারটার হলফনামা দিয়ে আদালতকে হাইকোর্টকে জানাবে এবং তারপর 2 সপ্তাহ রাজ্য সরকার সময় পাবে, তারা 2 সপ্তাহের মধ্যে উত্তর দিতে পারবে। এবং এই মামলার পরবর্তী শুনানি হচ্ছে 20শে জুন, অর্থাৎ এই যে ভোট প্রক্রিয়া চলছে যেটা 6ই জুন মিটবে, তারপরে কিন্তু এই মামলার পরবর্তী হিয়ারিং রয়েছে। এবং আমরা জানি যে জাস্টিস সিনহার এজলাসে এই মামলার কিন্তু এপ্রিলের 3rd উইকে যে মামলাটি তিনি শুনছেন, যেখানে মনে করা হচ্ছে যে অনেক বড় বড় রাঘব বোয়ালের নাম ইতিমধ্যেই কিন্তু তদন্তকারী সংস্থাগুলো জমা দিয়ে দিয়েছে এবং তাদের নিয়ে বড় সড়ো কোনো নির্দেশ হয়ে যেতে পারে, যেখানে একটি কণ্ঠস্বরের পরীক্ষা তিনিও করাতে বলেছিলেন এবং সেই কণ্ঠস্বরের রিপোর্ট আসার জমা পড়ার কথা আছে। কেননা সেই রিপোর্ট প্রায় 3 মাস হয়ে গেছে, এখনও জমা পড়েনি। সেই নিয়ে জাস্টিস সিনহাও প্রশ্ন তুলেছিলেন। এমনকি যারা আইনজীবীরা ছিলেন তারাও বলেছিলেন যে আপনি কিন্তু স্পষ্ট করে নির্দেশে লিখে দিন যে পরবর্তী শুনানির দিন যেন সেই রিপোর্ট জমা পড়ে। এবং তারপর আমরা দেখলাম তদন্তকারী সংস্থা তারা কিন্তু উঠে পড়ে লেগেছে সেই রিপোর্ট আনানোর জন্য। এবং দীর্ঘদিন ধরেই তো এই কথাটা চলছে যে সেই কণ্ঠস্বরের নমুনা পেলেই কিন্তু বহু খোক্ষস, বহু রাক্ষসীর মুখোশটা খুলে যাবে এবং তাদের জেলে যাওয়ার পথটা প্রশস্ত হয়ে যাবে। সেই জন্য যে ব্যক্তির কণ্ঠস্বর নেওয়ার দরকার ছিল তাকে সমস্ত নিয়ম নীতির কোনো কিছুর তোয়াক্কা না করে সব কিছু ভেঙে চুরমার করে একজন অপরাধীকে লুকিয়ে রাখা হচ্ছিল একটা সরকারি হাসপাতালে এবং তাকে শিশুর বেডে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। সেই অবস্থায় রাজ্যে শিশু মৃত্যুর ঘটনা ঘটছিল, কিন্তু একটি শিশুর জন্য রাখা আইসিইউ বেড, এনআইসিইউ বেড, সেটাকে দখল করে বসে আছেন সেই ব্যক্তি। এমন ঘটনাও রাজ্যে দেখা যাচ্ছে। আসলে 21শে আইনের রাজ্য, তাই সব কিছুই তো সব্বনেশে। কিন্তু এত চেষ্টা করেও তাই দেওয়া গেল না। ন্যায়ের পথে থাকা, সত্যের পথে থাকা জাস্টিস সিনহা এবং তার পরিবার, তারা কিন্তু আদালতের কাছ থেকে ন্যায় বিচারটা পেলেন এবং আরও বলিয়ান হলেন। ফলে এপ্রিলের 3য় সপ্তাহে জাস্টিস সিনহার এজলাসে যে মামলাটি শুনানি হতে চলছে সেখানে কি বড় কিছু হবে? এবং সেইটা করার জন্য কিন্তু আদালত পথটা প্রশস্ত করে দিল। জাস্টিস সিনহা জাস্টিসের দেবী দুর্গা হয়ে এখনও অবধি বাঙালি মননকে যেভাবে আশান্বিত করেছেন এবং ফেরেববাজদের রাতের ঘুমটা কেড়ে নিয়েছেন, সেই পথে আরেকটা দৃঢ় পা রাখার তিনি কিন্তু সুযোগ পেয়ে গেলেন এবং অকুত ভয় হয়ে ন্যায়ের পথে, সত্যের পথে থেকে তিনি যে জাস্টিসটা বাংলাকে দিচ্ছেন আবারও সেইটা দেবেন, এই আশাটা কিন্তু তিনি বাড়িয়ে দিলেন। আপনারা কি বলবেন সামগ্রিক ঘটনা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।